Welcome back once again to this channel English for All. The Bait by Anton Chekhov. খুব গুরুত্বপূর্ণ একটা গল্প, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং ইন্টারেস্টিংলি এই গল্পটা যদি তোমরা কেউ পড়ে থাকো বা যদি পড়বার ইচ্ছা একবার থাকে অবশ্যই পড়ো। এই রকমের ইন্টারেস্টিং গল্প বোধহয় খুব কম লেখা হয়। এই গল্পটা এতটা ইন্টারেস্টিং যে একবার পড়লে তোমরা অবশ্যই গল্পের প্রেমে পাগল হয়ে যাবে। তাই এই গল্পের মূল বিষয়বস্তু কী, গল্পটা কবে পাবলিশ হয়েছিল, কোন প্রসঙ্গে পাবলিশ হয়েছিল এবং গল্পের যে নাম দ্য বেট কেনই বা হলো, এই পূর্ণাঙ্গ তথ্য অবশ্যই থাকবে ভিডিওর মাধ্যমে। তবে চলো এবার গল্পটা শুরু করা যাক। তবে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো বন্ধুদের মধ্যে। অ্যাকচুয়ালি দেখে নাও যে বেট মানে হচ্ছে কি না, শিকার ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাকে আমরা বেট বলি। এই গল্পের যে মূল বেটটা ছিল যে একটা পার্টি অর্গানাইজ করা হয়েছিল এবং সেই পার্টির মধ্যে একজন ব্যাংকার ছিল। সেই ব্যাংকার কোনো কথা প্রসঙ্গে একটা টপিক উত্থাপন করেছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নেডফুল অর নট। ক্যাপিটাল পানিশমেন্ট আমাদের খ্রিস্টিয়ান স্টেটে সত্যি গুরুত্বপূর্ণ কিনা, দরকারি কিনা, অর্থাৎ মৃত্যুদণ্ড দরকারি কিনা। তো এই প্রসঙ্গে অনেকে বলেন যে মৃত্যুদণ্ড অবশ্যই কাম্য, কারণ এটা হচ্ছে খুব হাস্টি প্রসেস, খুব দ্রুত একজন মানুষের প্রাণ চলে যায়, ফলে তার যে আস্তে আস্তে কষ্ট পাওয়ার যে প্রক্রিয়া থাকে না এবং তাতে তার অনেকটা রিলিফ হয়, তার মৃত্যুর যে প্রক্রিয়াটা অনেকটা খুব স্মুথ হয়। অপরদিকে অনেকে বলেছিল যে না, মৃত্যুদণ্ড কোনো মতে কাম্য নয়, কারণ একবার জীবন বেরিয়ে গেলে কোনো মতে সেই প্রাণীটাকে বা সেই মানুষটাকে বাঁচিয়ে তোলা কোনো মতে সম্ভব নয়। অতএব যদি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হয় বা জেলে থাকে তবুও অনেকটা ভালো, অ্যাটলিস্ট সে তো আস্তে আস্তে করে বেঁচে থাকবে। এই প্রসঙ্গে যখন কথাবার্তা খুব চরম পর্যায়ে পৌঁছে যায় তখন ওই পার্টির মধ্যে উপস্থিত একজন এনার্জেটিক ইয়ং লয়ার ছিল এবং সে বলে ওঠে যে না, ক্যাপিটাল পানিশমেন্ট কোনো মতে যুক্তিযুক্ত নয় এবং প্রয়োজন হলে আমি নিজে জেলেও থাকতে পারি। এবং তখন এদের মধ্যে খুব তর্ক হয় এবং চুক্তি হয় যে ওই লয়ার সে জেলের মধ্যে থাকবে 15 ইয়ার্স, 15 বছর, এবং যদি সে এই টার্ম কমপ্লিট করতে সফল হয় 2 মিলিয়ন রাবল তাকে দেওয়া হবে। এই চুক্তি হয়েছিল। এবার আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব সত্যিই ওই লয়ার তার প্রাপ্য টাকা পেয়েছিল কি না, বা 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট এটা সে সত্যি কমপ্লিট করতে পেরেছিল কি না, এটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। গল্পটার পাবলিকেশন হিস্ট্রি সত্যি খুব একটা ইন্টারেস্টিং। গল্পটা মাত্র লেখা হয়েছিল 8 দিনে। অতএব আমাদের এই অ্যান্টন চেকভ এই গল্পটা লেখা শুরু করেছিল 22শে ডিসেম্বর এবং শেষ করেছিল 30শে ডিসেম্বর। অতএব এই সামান্য সময়ের মধ্যেই এই গল্পটা লেখা হয় এবং এই গল্প লেখার যে মূল ইন্সপিরেশনটা ইউজুয়ালি ধরা হয়ে থাকে একটা ম্যাগাজিনকে, তার নাম হচ্ছে পিটারবার্গস্কায়া গ্যাজেটা। এবং এই ম্যাগাজিনের এডিটর তিনি একবার অ্যান্টন চেকভকে বলেন যে আমার জন্য একটা গল্প লিখে দিতে হবে, ওই রকম গল্প যে গল্পটা তুমি ইতিমধ্যে লিখেছো। তো কোন গল্পটা লিখেছিল না, দ্য কোবলার অ্যান্ড দ্য ডেভিল। অর্থাৎ এই গল্পটা লেখা হয়েছিল। এই গল্পের আদলে আর একটা গল্প তাকে লিখতে বলা হয় এবং এই যে ম্যাগাজিনের যিনি এডিটর তার নাম ছিল নিকোলাই খুদেকভ। তার অনুরোধে অ্যান্টন চেকভ মাত্র 8 দিনে এই পুরো গল্পটা লিখে ফেলেন এবং এই গল্পটা পরবর্তী সময়ে পাবলিশড হয়েছিল 1 জানুয়ারি 1889 খ্রিস্টাব্দে এটা পাবলিশড হয়েছিল। তো এটাই ছিল এই ব্যাকগ্রাউন্ড। এবার দেখে নেওয়া যাক আজকের এই গল্পের যে লাইন বাই লাইন অ্যানালিসিস। আগেই বলি যে অনেকটা বড় হয়ে যাবে হয়তো, তবু একটা রিকোয়েস্ট তো অবশ্যই থাকবেই, তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং তোমরা কী রকমের ভিডিও চাইছো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। অতএব এটা ছিল একটা শরতের একটা অন্ধকারাচ্ছন্ন রাত্রিবেলা। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ পেসিং ফ্রম কর্নার টু কর্নার অফ হিজ স্টাডি, recalling to his mind the party he gave in the autumn 15 years before. একটা বয়স্ক মতো ব্যাংকার ছিল এবং যে কিনা পেসিং করছিল, অতএব একদিক থেকে অন্য দিকে যাচ্ছিল, এক কোণ থেকে অন্য কোণে যাচ্ছিল
অফ হিজ স্টাডি, তার পড়াশুনোর যে কক্ষ ছিল সেখানে। রিকলিং টু হিজ মাইন্ড দ্য পার্টি হি গেভ ইন দ্য অটাম 15 years বিফোর, এবং সে মনে করছিল যে 15 বছর আগে যে পার্টি সে অর্গানাইজ করেছিল সেখানে কী ঘটেছিল সেই সমস্ত ঘটনাক্রম সে মনে করছিল। দেয়ার ওয়ার মেনি ক্লেভার পিপুল অ্যাট দ্য পার্টি, সেখানে অনেক জ্ঞানী বুদ্ধিমান মানুষ ছিল এই পার্টির মধ্যে। অ্যান্ড আ মাচ ইন্টারেস্টিং কনভারসেশন, এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা চলছিল। দে আর টকড অ্যামং আদার থিংস অফ ক্যাপিটাল পানিশমেন্ট, অন্যান্য কথাবার্তা অন্যান্য টপিকের মধ্যেও তারা কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট নিয়েও কথাবার্তা বলছিল। অতএব তারা যখন অন্য বিষয় নিয়ে কথাবার্তা বলছিল সঙ্গে সঙ্গে ক্যাপিটাল পানিশমেন্ট এই বিষয়টা নিয়েও তারা আলোচনা করে। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া। The guests among them, not a few scholars and journalists, for the most part disapproved of capital punishment. ওই যে গেস্ট, যে দল ছিল, যে মানুষজন ছিল, অতিথি ছিল, ওদের মধ্যে কিছু লোক ছিল যারা কেউ স্কলার ছিল, কেউ জার্নালিস্ট ছিল। ফর মোস্ট পার্ট ডিসঅ্যাপ্রুভড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, তাদের মধ্যে অধিকাংশ লোকজন তারা অ্যাপ্রুভ করছিল না, তারা অস্বীকার করছিল যে ক্যাপিটাল পানিশমেন্টটা থাকা উচিত বলে। দ্য ফাউন্ড ইট অবসলিট অ্যাজ মিনস অফ পানিশমেন্ট, এবং তারা এটাকে মনে করতো অবসলিট মানে অকেজ হয়ে যায়, অর্থাৎ কার্যকরী নয়, কোনো মতে আর প্রযোজ্য নয় বা এফেক্টিভ হবে না, অর্থাৎ এই রকম মনে করতো তারা এই পানিশমেন্টটাকে। আনফিটেড টু এ খ্রিস্টিয়ান স্টেট অ্যান্ড ইমোরাল, এবং তারা এটাও মনে করতো যে খ্রিস্টান স্টেট, যে স্টেটগুলো বা যে জায়গাগুলো খ্রিস্টান আইডিওলজি বা ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই রকম জায়গায় এই ক্যাপিটাল পানিশমেন্টটা কোনো মতে কাম্য নয়, অ্যান্ড ইমোরাল এমন, এবং এই পানিশমেন্টটাকে অনৈতিক বলে মনে করতো। সাম অফ দেম থট দ্যাট, কিছু লোকেরা এটাও ভাবতো যে ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড ইউনিভার্সালি বাই লাইফ ইমপ্রিজনমেন্ট, যে এই পৃথিবীর মধ্যে সব জায়গাতে ক্যাপিটাল পানিশমেন্টটাকে পুরোপুরি ব্যান করা হবে, শেষ করে দেওয়া হবে, এবং তার পরিবর্তে প্রয়োজনে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, অতএব যাবজ্জীবন কারাদণ্ড এই শাস্তিটা দেওয়া যেতেই পারে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট, তখন হোস্ট বলে যে আমি তোমাদের সঙ্গে সহমত নই। আই মাইসেলফ হ্যাভ এক্সপিরিয়েন্সড নাইদার ক্যাপিটাল পানিশমেন্ট নর লাইফ ইমপ্রিজনমেন্ট, আমি নিজে কোনোদিনও বলে আমার অভিজ্ঞতা হয়নি ক্যাপিটাল পানিশমেন্ট কী অথবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট কী। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, দেন ইন মাই ওপিনিয়ন ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দেন ইমপ্রিজনমেন্ট। অ্যান্ড ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, কেউ যদি প্রাথমিক পর্যায়ে, অতএব যার কোনো অভিজ্ঞতা নেই সেই রকম মানুষ যদি প্রাথমিক পর্যায়ে তাকে জাজ করতে বলা হয়, দেন ইন মাই ওপিনিয়ন, তখন আমার কথা মতে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান, তবে ক্যাপিটাল পানিশমেন্টটা অনেকটা নৈতিক এবং অনেকটা মানবিক দেন ইমপ্রিজনমেন্ট, জেলে বন্দি থাকার থেকেও। এক্সিকিউশন কিলস ইনস্ট্যান্টলি, আসলে ফাঁসি দেওয়া মানে তৎক্ষণাৎ মৃত্যু। লাইফ ইমপ্রিজনমেন্ট কিলস বাই ডিক্রিজ, কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট অতএব যাবজ্জীবন কারাদণ্ড, হত্যা করে ধীরে ধীরে। হুইচ মোর হিউম্যান এক্সিকিউশনার, কোন জিনিসটা তোমাদের কাছে সবথেকে ভালো মৃত্যুদায়ক যন্ত্রণা বলে মনে হয়? ওয়ান হু কিলস ইউ ইন এ ফিউ সেকেন্ড, একটা যন্ত্রণা যেটা তোমাকে খুব সহজেই মেরে ফেলবে এবং তোমার জীবনটা কয়েক সেকেন্ডের মধ্যে সেখান থেকে নিয়ে চলে যাবে। অর ওয়ান হু ড্রজ দ্য লাইফ আউট অফ ইউ ইনসিসেন্টলি, অথবা একটা প্রক্রিয়া যেখানে তোমার জীবনটা আস্তে আস্তে করে তোমার দেহ থেকে নিংড়ে বের করা হচ্ছে। এই ইনসিসেন্টলি মানে হচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে, ফর ইয়ার্স, বছরের পর বছর। দে আর বোথ ইকুয়ালি ইমোরাল, রিমার্ক ওয়ান অফ দ্য গেস্ট, এদের মধ্যে আগত একজন অতিথি বলে যে দুটো পানিশমেন্টই অ্যাকচুয়ালি ইমোরাল, কোনো মতে গ্রহণযোগ্য নয়। বিকজ দেয়ার পারপাস ইজ দ্য সেম, কারণ এই দুটো পানিশমেন্ট, অতএব জেলে থাকা এবং মৃত্যুদণ্ড, এদের যে উদ্দেশ্য কিন্তু একই, টু টেক অ্যাওয়ে লাইফ, তোমার থেকে জীবনটাকে বের করে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, আসলে কোনো একটা রাজ্য বা দেশ ভগবানের সমতুল্য হতে পারে না। ইট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে, এই রাজ্যের বা স্টেটের কোনো অধিকার নেই তোমার থেকে ছিনিয়ে নেওয়ার ওই জিনিসটা, দ্যাট হুইচ ইট ক্যান নট গিভ ব্যাক, যে জিনিসটা ওই রাজ্য কোনো মতে তোমাকে ফিরিয়ে দিতে পারবে না।
ইফ ইট শুড সো ডিজায়ার, যদি ওই স্টেটটা তোমার থেকে জীবন নিতে চায় তবে তার পক্ষে জীবনটা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সে যতই ইচ্ছা কামনা করুক বা বাসনা করুক না কেন, কোনো মতোই জীবনটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। অ্যামং দ্য কোম্পানি ওয়াজ এ লয়ার, এবং এই যে অতিথি এদের মধ্যে একজন লয়ার ছিল। এই ইয়ং ম্যান অফ অ্যাবাউট 25, যার বয়স ছিল আনুমানিক 25 বছর। অন বিং আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে জিজ্ঞেস করা হয় তার মতামত প্রকাশ করতে, হি সে বলে, ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইকুয়ালি ইমোরাল, যে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সত্যি ইমোরাল, সমানভাবে ইমোরাল। বাট ইফ আই ওয়ার অফার্ড দ্য চয়েস বিটুইন দেম, কিন্তু দুটোর মধ্যে যদি আমাকে একটা পছন্দ করতে বলা হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি নিশ্চিতভাবে দ্বিতীয়টা পছন্দ করব। দ্বিতীয়টা বলতে কোনটা? না, লাইফ ইমপ্রিজনমেন্ট। ইট ইজ বেটার টু লিভ সামহাউ দ্যান নট টু লিভ অ্যাট অল। এটা তবুও অনেকটা ভালো যে কোনো ক্রমে বেঁচে থাকা না বেঁচে থাকার চেয়েও। অতএব আস্তে আস্তে করে হলেও বেঁচে থাকাটাও যেন অনেকটা ভালো মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার থেকে। দেয়ার এনসিউড এ লাইফলি ডিসকাশন, এবং এর ফলে সেখানে একটা প্রাণবন্ত আলোচনা, অতএব একেবারে সবাই খোলাখুলিভাবে অংশগ্রহণ করছে আলোচনায়, এইরকম একটা আলোচনা চলতে থাকে। দ্য ব্যাংকার হু ওয়াজ দেন ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস সাডেনলি লস্ট হিজ টেম্পার, এবং এই আলোচনার প্রসঙ্গে এই ব্যাংকার, যে কিনা অনেকটা ইয়ঙ্গার ছিল এবং অনেকটা নার্ভাস ছিল, সে তার মাথার যে মেজাজটাকে হারিয়ে ফেলে। ব্যান্ড হিজ ফিস্ট অন দ্য টেবিল, এবং টেবিলে তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে আঘাত করে চিৎকার করে বলে কিছু। অ্যান্ড টার্নিং টু দ্য ইয়ং লয়ার ক্রাইড আউট, এবং সে ইয়ং লয়ারের দিকে তাকায় এবং চিৎকার করে বলে, ইটস এ লাই, এটা তুমি মিথ্যা কথা বলছো। I bet you 2 millions you would not stick in a cell even for 5 years. আমি তোমার জন্য 2 মিলিয়ন রাবল আমি খরচ করতে রাজি আছি, আমি তর্ক ধরতে রাজি আছি, যদি তুমি একটা ছোট্ট জেলের মধ্যে বা ছোট্ট ঘরের মধ্যে নিজেকে 5টা বছর রাখতে পারো। If you mean it seriously, reflect the lawyer, then I bet I will stay not 5 but 15. তার লয়ার সেও কিন্তু চিৎকার করে বলে যে তুমি যদি এটাকে সিরিয়াসলি বলতে চাও তবে আমিও বলছি, আমি 5 বছর নয়, আমি কিন্তু 15 বছর আমি থাকতে রাজি ওই জেলের মধ্যে। 15 ডান, ক্র্যাক দ্য ব্যাংকার। ব্যাংকার তখন চিৎকার বলে, ঠিক তো, 15 বছর, ওকে ডান। জেন্টেলম্যান, আই স্টেক 2 মিলিয়নস। তখন সমস্ত উপস্থিত ভদ্র মানুষকে দেখে বলছে, যে ভদ্র মহোদয়গণ, তবে দেখলে তোমরা প্রত্যেকে, আমি এই চুক্তির জন্য 2 মিলিয়ন রাবল আমি বাজি ধরতে পারি। এগ্রিড, ইউ স্টেক 2 মিলিয়ন, আই মাই ফ্রিডম, চেক দ্য লয়ার। লয়ার বলছে, এগ্রিড, ইয়েস, ডিল ডান, অতএব আমি এই চুক্তিতে আমি রাজি আছি। ইউ স্টেক 2 মিলিয়ন, তুমি কিন্তু বাজি ধরলে 2 মিলিয়ন রাবল, আই মাই ফ্রিডম, আর আমি আমার স্বাধীনতা আমি বিসর্জন দিলাম, আমিও বললাম আমি এবার থেকে থাকবো ওই জেলের মধ্যে। সো দিস ওয়াইল্ড রিডিকিউলাস বিট কাম টু পাস। সুতরাং এই একেবারে একটা রিডিকিউলাস এবং একটা উদ্যম প্রকৃতির একটা তর্ক আস্তে আস্তে করে যেন একটা কনক্লুশনের দিকে এগিয়ে এলো, অতএব যেখানে চুক্তি হয়ে গেল যে কি হবে কিনা। দ্য ব্যাংকার হু অ্যাট দ্য টাইম had too many millions to count, spoiled and capricious, was beside himself with rapture. এবং এই যে ব্যাংকার, ওই সময়ে তার প্রচুর পরিমাণে টাকা ছিল, তাই বলছে হু অ্যাট দ্যাট টাইম হ্যাড টু মেনি মিলিয়নস টু কাউন্ট, তার সেই সময় প্রায় কয়েকশো বা কয়েক মিলিয়ন টাকা ছিল। স্পয়েলড অ্যান্ড ক্যাপ্রিসিয়াস, এবং যে কিনা প্রায় ক্যাপ্রিসিয়াস ছিল, ক্যাপ্রিসিয়াস মানে খামখেয়ালিপনা ছিল। ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ র্যাপচার, এবং সে নিজেকে যেন খুব উৎফুল্ল অনুভব করলো। র্যাপচার মানে হচ্ছে আনন্দিত হওয়া, অতএব এই চুক্তিতে যেন সে একটু আনন্দিত হলো, এবং সে হয়তো মনে মনে ভাবছিল যে কোনো মতে লয়ার সাকসেসফুল হবে না। ডিউরিং সাফার হি সেড টু দ্য লয়ার জোকিংলি, এমনকি যখন তারা রাত্রে খাবার খাচ্ছিল, সাফার করছিল, তখনও সে একটুখানি মুচকি হেসে বলছিল সেই লয়ারটাকে, কাম টু ইয়োর সেন্সেস ইয়ং রোন বিফোর ইট ইজ টু লেট। ইয়ং রোন বলতে আমরা মানে
যাকে বদমেজাজি এই রকমের মানুষ বলে, খামখেয়ালিপনা বা একগুঁয়ে মানুষ যাকে বলা হয়। কাম টু ইয়োর সেন্সেস, তুমি তোমার নিজের জ্ঞানে ফিরে এসো। ইয়ং রোন, একগুঁয়ে মানুষ কোথাকার, যুবক মানুষ কোথাকার, বিফোর ইট ইজ টু লেট, অনেকটা দেরি হওয়ার আগে। অতএব সে বলছে যে তোমার বোধহয় এই রকমের চুক্তিতে না যাওয়াই ভালো। 2 millions আর নাথিং টু মি, দেখো 2 মিলিয়ন টাকা আসলে আমার কাছে কোনো কিছুই নয়। বাট ইউ স্ট্যান্ড টু লুজ 3 or 4 অফ ইউর বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু তুমি হারিয়ে ফেলবে তোমার জীবন থেকে 3টে অথবা সব থেকে গুরুত্বপূর্ণ 4টে বছর তুমি হারিয়ে ফেলবে তোমার জীবন থেকে। আই সে 3 or 4, আমি শুধুমাত্র 3টে বা 4 বছর বললাম, কারণটা কি জানো? বিকজ ইউ উইল নেভার স্টিক ইট আউট এনি লঙ্গার, কারণ আমি নিশ্চিত তুমি কোনো মতে এর থেকে বেশি দিন ওই জেলে থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলান্টারি ইজ মাচ হেভিয়ার দ্যান এনফোর্সড ইমপ্রিজনমেন্ট। আর নিশ্চয়ই তুমি ভুলে যেও না যে আনহ্যাপি ম্যান, অতএব ওই মানুষটাকে আনহ্যাপি ম্যান সম্বোধন করে বলছে ডোন্ট ফরগেট, যে ভুলে যেও না দ্যাট ভলান্টারি ইজ মাচ হেভিয়ার দ্যান এনফোর্সড ইমপ্রিজনমেন্ট, যে স্বেচ্ছায় জেলে থাকাটা অনেকটা বেশি কষ্টকর বাধ্যতামূলক জেলে থাকার থেকেও। দ্য আইডিয়া দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু ফ্রি ইউর সেলফ অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন দ্য হোল অফ ইউর লাইফ ইন দ্য সেল, আই পিটি ইউ। দ্য আইডিয়া, ওই যে ধারণাটা যে ইউ হ্যাভ দ্য রাইট টু ফ্রি ইউর সেলফ অ্যাট এনি মোমেন্ট, যে তুমি ইচ্ছা করলে হয়তো তুমি জেল থেকে বেরিয়ে আসতে পারো, এই যে চিন্তাটা উইল পয়জন দ্য হোল অফ ইউর লাইফ ইন দ্য সেল, এই চিন্তাকে তোমাকে কুঁকড়ে কুঁকড়ে খাবে, একেবারে গিলে খাবে যখন তুমি এই জেলের মধ্যে থাকবে। আই পিটি ইউ, সেই জন্য আমি সত্যি খুব দুঃখ প্রকাশ করছি তোমার জন্য এবং চাই তুমি এই চুক্তি থেকে সরে এসো। অতএব এই যে পুরো ডায়লগটা ডেলিভারি করছে কে? আই পিটি ইউ। এই পর্যন্ত আমরা কি পেলাম না, একটা রিকলিং পেলাম, অতএব ফ্ল্যাশব্যাক, আগে কি হয়েছিল সে ঘটনার একটা তথ্য, একটা চিত্র আমরা পেলাম। এবার আমরা বর্তমানকালে আসবো, যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাংকার তার যে স্টাডি রুম সেখানে সে আছে। যে নাও দ্য ব্যাংকার পেসিং ফ্রম কর্নার টু কর্নার, এখন এই ব্যাংকার সে ঘরের এক কোণ থেকে আরেকটা কোণে যাচ্ছে। রিকল্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং সে এই সমস্ত অতীত ঘটনাক্রম মনে করেছিল এবং নিজেকে জিজ্ঞাসা করেছিল, হোয়াই ডিড আই মেক দিস বেট, কেনই বা আমি এই রকমের তর্ক আমি লাগালাম, টোপ আমি দিলাম। হোয়াট ইজ দ্য গুড, এর মধ্যে কী এমন ভালো আছে? কিছুই তো ভালো দেখতে পাচ্ছি না। দ্য লয়ার লুজেস 15 years অফ হিজ লাইফ, ওই লয়ারটা তার জীবনের 15 বছর সে হারিয়ে ফেলেছে। অ্যান্ড আই থ্রো অ্যাওয়ে 2 millions, আর আমার কিনা 2 মিলিয়ন টাকা আপনার চলে যাচ্ছে, জলে মিশে যাচ্ছে। অতএব যেহেতু দিতে হবে চুক্তি অনুযায়ী, অতএব তাই সে বলছে আমার 2 millions রাউবল এমনি এমনি চলে যাবে। উইল ইট কনভিন্স পিপল দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ ওয়ার্স অর বেটার দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এবং এটার দ্বারা কি মানুষজন বিশ্বাস করবে যে উইল ইট কনভিন্স পিপল, এটা সত্যিই কি মানুষদেরকে বিশ্বাস করতে বাধ্য করাবে যে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ ওয়ার্স অর বেটার, যে ক্যাপিটাল পানিশমেন্ট খারাপ অথবা ভালো, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এই লাইফ টাইম জেলে থাকা তার থেকে ভালো বা খারাপ কিনা মানুষজনকে সত্যিই বুঝতে পারবে? নো, বোধ হয় মানুষজন কিছুই বুঝতে পারবে না। অল স্টাফ অ্যান্ড রাফিস, আসলে এগুলো শুধুমাত্র এক রকমের কিছুই না, এক বোকামিপূর্ণ আচরণ ছিল। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ ওয়েল ফেড ম্যান, আর আমার দিক থেকে এটা ছিল শুধুমাত্র খামখেয়ালিপনা, একজন ভালো খেয়ে দিয়ে থাকা মানুষের পক্ষে এটা শুধুমাত্র খামখেয়ালিপনা ছিল। অন দ্য লয়ার্স পিওর গ্রেড অফ গোল্ড, আর লয়ারের তরফ থেকে টাকার প্রতি লোভ ছিল, অতএব তার লোভ ছিল বলেই সে কিন্তু এই রকমের চুক্তিতে স্বাক্ষর করে জেলের মধ্যে চলে গিয়েছিল। হি রিকালেক্টেড ফার্দার হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি, তারপরে সে কী করছিল, আরও মনে করছিল, স্মরণ করছিল হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি, সেই যে 15 বছর আগে যে পার্টি ছিল সেখানে কি হয়েছিল সেই সমস্ত কিছুই সে মনে করছে। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লয়ার মাস্ট আন্ডারগো হিজ ইমপ্রিজনমেন্ট, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে লয়ার সে জেলের মধ্যেই থাকবে আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট অবজারভেশন,
কঠোরভাবে অবজার্ভ করা হবে যাতে করে কোনো মতে সে জেল থেকে বাইরে না আসতে পারে। ইন এ গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস, এবং ব্যাংকারের যে ঘর ছিল সে ঘরের সামনের দিকে একটা বাগান ছিল, সে বাগানের কোনো একটা কোণের দিকে ঘরের মধ্যে তাকে রেখে দেওয়া হবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, এমনকি এটাও সহমত হয়েছিল যে ডিউরিং দ্য পিরিয়ড, এইরকম লাইফ টাইম ইমপ্রিজনমেন্টে থাকার সময় হে উড বি ডিপ্রাইভড অফ দ্য রাইট টু ক্রস দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড বা চৌকাঠ বলি আমরা যাকে, ঘরের সামনের যে ডোর থাকে, সে ডোরের যে জায়গাটা থাকে থ্রেশহোল্ড বলি, তাকে কিন্তু কোনো মতে ওই থ্রেশহোল্ডটা অতিক্রম করতে দেওয়া হবে না। টু সি লিভিং পিপল, এমনকি সে কোনো জীবিত মানুষকে দেখতে পাবে না। টু হিয়ার হিউম্যান ভয়েসেস, এমনকি কোনো মানুষের কণ্ঠস্বর শুনতেও পাবে না। অ্যান্ড টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, কোনো লেটার অথবা কোনো নিউজ পেপার সে পাবে না। হি ওয়াজ পারমিটেড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাকে দেয়া হচ্ছে অনুমতি কী রাখার জন্য, এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা একটা মিউজিক্যাল যন্ত্রপাতি, সে পিয়ানো হোক বা হারমোনিয়াম হোক এইরকম রাখতে পারবে। টু রিড বুকস, অথবা কোনো বই পড়তে পারে। টু রাইট লেটার্স, অথবা সে লিখতে পারে লেটার। টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড স্মোক টোবাকো, সে ইচ্ছা করলে ওয়াইন পান করতে পারে, এমনকি যে টোবাকো সেটা সে স্মোক করতে পারে। বাই দ্য এগ্রিমেন্ট, এবং এই চুক্তি অনুযায়ী হি কুড কমিউনিকেট বাট অনলি ইন সাইলেন্ট, সে বাহ্যিক পৃথিবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে কিন্তু খুব নীরবভাবে। কীরকম না, উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু এ লিটল উইন্ডো, একটা ছোট উইন্ডো আছে, সে উইন্ডোর সাহায্যে সে বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। স্পেশালি কনস্ট্রাক্টেড ফর দিস পারপাস, যে উইন্ডোটাকে তৈরি করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে। এভরিথিং নেসেসারি, যা কিছু প্রয়োজনীয়, বুকস বই হতে পারে, মিউজিক হতে পারে, ওয়াইন হতে পারে। হি কুড রিসিভ ইন এনি কোয়ান্টিটি, এবং সে যে কোনো পরিমাণ এগুলো পেতে পারে। বাই সেন্ডিং এ নোট থ্রু দ্য উইন্ডো, শুধু এই উইন্ডো দিয়ে তাকে একটা চিরকুট বা একটা লেখা পাঠিয়ে দিলেই কিন্তু হবে। অতএব যদি তার প্রয়োজন মনে হয় যে আমি 10টা বই চাই, অতএব চিরকুটের মধ্যে লিখে ওই উইন্ডো থেকে কাগজটা ফেলে দিলেই হবে কিন্তু। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর অল দ্য মাইনিউট ডিটেল, এবং যখন এগ্রিমেন্ট হচ্ছিল তার মধ্যে সমস্ত কিছু তথ্য পুঙ্খানুপুঙ্খ লেখানো হয়েছিল। মাইনিউটেস্ট মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য লেখা ছিল। হুইচ মেড দ্য কনফাইনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, এবং এর ফলে এই যে জেলে থাকা কনফাইনমেন্ট বন্দি দশা, যা পুরোপুরিভাবে একেবারে নিঃসঙ্গ ছিল। অ্যান্ড ইট অবলাইজড দ্য লয়ার টু রিমেন এক্স্যাক্টলি 15 ইয়ার্স, এবং এটাও স্থির করা হয়েছিল যে লয়ারকে পুরোপুরি 15 বছর থাকতে হবে। ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870, অতএব 1870 সালে 14ই নভেম্বর রাত্রি 12টা থেকে টু 12 o'clock অফ নভেম্বর 14, 1885, 1885 সাল 14ই নভেম্বর রাত্রি 12টা পর্যন্ত। দ্য লিস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ভায়োলেট দ্য কন্ডিশন, আর যদি ওই লয়ার তার তরফ থেকে কোনো প্রচেষ্টা চালায় এই সমস্ত চুক্তিগুলোকে ভঙ্গ করার জন্য, টু এসকেপ ইফ অনলি ফর 2 minutes বিফোর দ্য টাইম, এবং এই যে নির্দিষ্ট সময়, তার এই সময়ের যদি 2 মিনিট আগেও সে পালিয়ে যায়, ফ্রেক দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম দ্য 2 million, তবে কিন্তু ব্যাংকার তাকে আর কোনো মতে 2 million টাকা দেবে না। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, দ্য লয়ার, as far as it was possible to judge from his short notes, suffered terribly from loneliness and boredom. প্রথম বছর যখন সে জেলের মধ্যে ছিল, দ্য লয়ার, এই যে লয়ারটা, অ্যাজ ফার অ্যাজ ইট ওয়াজ পসিবল টু জাজ ফ্রম হিজ শর্ট নোটস, এবং যে নোটসগুলোকে সে লিখে পাঠাতো সেই সমস্ত নোটসগুলো পড়বার পরিপ্রেক্ষিতে বলতে পারি সাফার টেরিবলি ফ্রম লোনলিনেস অ্যান্ড বোরডম, সে হয়তো এই জেলটার মধ্যে এক রকমের যে একাকিত্ব বোধ করা সেটা করছিল, বোরডম, এমনকি সে বিরক্ত হয়ে গিয়েছিল। ফ্রম হিজ উইং ডে অ্যান্ড এ নাইট কেম দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো, এবং তার একমাত্র উইং বলতে এখানে উইন্ডো, তার যে ছোট্ট সেল, সেই সেলের যে উইন্ডো ছিল সেখান থেকে শুধুমাত্র দিবারাত্রি পিয়ানোর আওয়াজ বেরিয়ে আসতো। হি রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টোবাকো, সে তবে ওয়াইন এবং টোবাকো খায়নি। ওয়াইন হি রোট এক্সাইটস ডিজায়ার্স, এবং সে লিখেছিল
তার যে চিরকুটে যে ওয়াইন খাওয়া মানে হচ্ছে মানসিক যে উন্মাদগ্রস্ত বা আকাঙ্ক্ষাকে অনেকটা বাড়িয়ে তোলে। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য চিফ ফোজ অফ এ প্রিজনার, আর এই সমস্ত কামনা বাসনাই হচ্ছে একজন বন্দির আসল শত্রু। বিসাইডস নাথিং ইজ মোর বোরিং দ্যান টু ড্রিঙ্ক গুড ওয়াইন অ্যালোন। সর্বোপরি কোনো একটা ভালো ব্র্যান্ডের ওয়াইন একাকে খাওয়া এটা কিন্তু সবথেকে বোরিং। সঙ্গী না থাকলে একাকে খাওয়াটা খুব বোরিং মনে হয়। অ্যান্ড টোবাকো স্পয়েলস দ্য এয়ার ইন হিজ রুম। আর টোবাকো খাওয়া বা ওই যে তামাক খাওয়া এটা হচ্ছে শুধুমাত্র ঘরের যে অ্যাটমসফিয়ারটাকে একেবারে স্পয়েল করে দেওয়া, নষ্ট করে দেওয়ার সমান। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার দ্য লয়ার ওয়াজ সেন্ট বুকস অফ লাইট ক্যারেক্টার। প্রথম এই বছর সে এমন কিছু বইগুলো পড়েছিল যেগুলোর মধ্যে হালকা মনের ক্যারেক্টার আছে, অর্থাৎ খুব হাসি খুশি মনের ক্যারেক্টার আছে এই রকমের। নোভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ ইন্টারেস্ট, এবং এমন কিছু নোভেল পড়েছিল যার মধ্যে লাভ ট্রায়াঙ্গেল ছিল। স্টোরিজ অফ ক্রাইম অ্যান্ড ফ্যান্টাসি, গল্প পড়েছিল যার মধ্যে খুব ফ্যান্টাসি ছিল না ক্রাইম ছিল। কমেডিজ অ্যান্ড সো অন, এমনকি সে কিছু কমেডিও পড়েছিল যার মধ্যে রোমান্টিক স্টোরি ছিল, এবং সো অন, এবং আরও অন্যান্য অনেক গল্প পড়েছিল। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ হার্ড নো লঙ্গার। দ্বিতীয় বছর থেকে সেই পিয়ানোর আওয়াজ শোনা যায়নি। দ্য লয়ার আস্কড অনলি ফর ক্লাসিক্স, এবং লয়ার তখন যে বইগুলো চেয়ে পাঠিয়েছিল সেগুলো ছিল মহাকাব্যের বই, অর্থাৎ ক্লাসিক্স বই। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ হার্ড এগেন। পঞ্চম বছর থেকে আবার মিউজিক শোনা যায়। দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এবং প্রিজনার মদের আবদার চেয়ে নোট পাঠায়। দোজ হু ওয়াচড হিম সেড দ্যাট ডিউরিং দ্য হোল অফ দ্য ইয়ার হি ওয়াজ অনলি ইটিং। দোজ হু ওয়াচড হিম, এবং ওই সমস্ত লোকেরা যারা তাকে পর্যবেক্ষণে রেখেছিল তারা বলেছিল যে ডিউরিং দ্য হোল অফ দ্যাট ইয়ার, এই পঞ্চম বছর ধরে হি ওয়াজ অনলি ইটিং, সে শুধুমাত্র খেয়ে গিয়েছিল, ড্রিঙ্কিং করেছিল, অ্যান্ড লাইং অন হিজ বেড, এবং তার বিছানায় ঘুমিয়েছিল। হি ইয়ন্ড অফেন অ্যান্ড টক অ্যাংরিলি টু হিমসেলফ, সে সবসময় হাই তুলত এবং নিজের সঙ্গে খুব ক্রুদ্ধভাবে কথাবার্তা বলতো। বুকস হি ডিড নট রিড, তখন থেকে সে আর বই পড়তো না। সামটাইমস অ্যাট এ নাইট হি উড সিট ডাউন টু রাইট, মাঝে মধ্যে রাত্রিতে সে বসে পড়তো কিছু লেখার জন্য। হি উড রাইট ফর লং টাইম, সে অনেক সময় ধরে লিখতো। অ্যান্ড টেয়ার ইট অল আপ ইন দ্য মর্নিং, আর সকাল হলে সেগুলোকে ছিঁড়ে ফেলতো। মোর দেন ওয়ান্স হি ওয়াজ আ হার্ড টু উই, এমনকি একের বেশি অথবা একাধিকবার তাকে শুনতে পাওয়া গিয়েছিল ক্রন্দনরত অবস্থায়, অতএব সে ক্রন্দন করছিল, এটা শোনা গিয়েছিল। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার দ্য প্রিজনার বিগ্যান জেলাসলি টু স্টাডি ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ঠিক 6 বছরের দ্বিতীয় অধ্যায়ে সেই জেলবন্দি থাকা লয়ারটা আরম্ভ করেছিল যে বিজ্ঞান জেলাসি, অতএব জেলাসি বলতে ঈর্ষান্বিত হয়ে যাবে, এখানে 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 আকর্ষিত হওয়া বলতে পারো। সে খুব আকর্ষণ ফিল করেছিল ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য, ফিলোসফি পড়ার জন্য অথবা ইতিহাস পড়ার জন্য। হি ফেল অন দিস সাবজেক্ট সো অ্যাংরিলি দ্যাট দ্য ব্যাংকার হার্ডলি হ্যাড টাইম টু গেট বুকস এনাফ ফর হিম, এবং সে এই সমস্ত সাবজেক্টগুলো পড়ার জন্য এতটাই সে হাংরি হয়ে গিয়েছিল, ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। দ্য ব্যাংকার হার্ডলি হ্যাড টাইম টু গেট বুকস অ্যানাফ ফর হিম, যে ব্যাংকার যে বাইরে ছিল সেও কিন্তু যথেষ্ট টাইম পায়নি এই সমস্ত বইগুলোকে কিনে এনে সংগ্রহ করার জন্য। ইন দ্য পেস অফ 4 years অ্যাবাউট 600 ভলিউমস ওয়ার ব্রট অ্যাট হিজ রিকোয়েস্ট, যে মাত্র 4 বছরের ব্যবধানে অ্যাবাউট 600 ভলিউম, প্রায় 600 ভলিউম বা 600টা বই কেনা হয়েছিল ওই যে লয়ার তার অনুরোধ অনুযায়ী। It was while the passion lasted that the banker received the following letter from the prisoner. আর it was while the passion lasted, আর যখন এই লয়ারটার মধ্যে এই ল্যাঙ্গুয়েজ পড়বার যে প্যাশন ছিল, দ্য ব্যাংকার রিসিভড দ্য ফলোয়িং লেটার্স ফ্রম দ্য প্রিজনার, তখন ওই প্রিজনার একটা চিঠি লিখেছিল ব্যাংকারকে, এবং সেই ব্যাংকার সেই লেটারটা রিসিভ করে। এবং এই জায়গাতে আমরা পড়ব সেই লেটারের মধ্যে কী লেখা আছে।
মাই ডিয়ার জেলর, আই এম রাইটিং দ্য লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমার প্রিয় বন্ধু, না জেলার বলতে আমাদের যে ব্যাংকার তাকে বলা হচ্ছে, কারণ সে ওই জেলটাকে নিয়ন্ত্রণ করছে। জেলার হচ্ছে কে না, যে জেল কর্তৃপক্ষ জেলকে নিয়ন্ত্রণ করে। এখানে এই প্রিজনার ওই ব্যাংকারকে জেলার সম্বোধন করে বলছে, আই এম রাইটিং দিজ লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমি এই লেখাগুলোকে বা এই লাইনটাকে আমি 6টা ভাষায় আমি লিখছি। শো দেম টু এক্সপার্ট, বাইরে থাকা যে সমস্ত এক্সপার্ট আছে ওদেরকে দেখিও। লেট দেম রিড দেম, এবং তাদেরকে বলো ওই লেখাগুলো পড়তে। ইফ দে ডু নট ফাইন্ড এনি সিঙ্গেল মিস্টেক, যদি আমার লেখায় তারা কোনো ভুল না খুঁজে পায়, আই বেগ ইউ টু গিভ অর্ডার্স টু হ্যাভ এ গান ফায়ার্ড অফ ইন দ্য গার্ডেন। তবে আমি রিকোয়েস্ট করছি তুমি গান থেকে একটা গুলি চালাবে যাতে করে আমি আওয়াজটা শুনতে পাই। বাই দ্য নয়েজ আই শ্যাল নো দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন ইন ভেন। তখন আমি বুঝতে পারবো যে আমার এই যে প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়নি। ভেন মানে ব্যর্থ হয়ে যাওয়া। দ্য জিনিয়াস অফ অল এজেস অ্যান্ড কান্ট্রি স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। সমস্ত জ্ঞানীগুণী মানুষেরা বিভিন্ন দেশে তারা বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে। বাট ইন দেম অল বার্নস দ্য সেম ফ্লেম। কিন্তু এই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একদম আশা আকাঙ্ক্ষা থাকে। ও ইফ ইউ নিউ মাই হেভেনলি হ্যাপিনেস নাও দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেম। আর যদি তুমি বুঝতে পারতে ওই স্বর্গীয় সুখটা, যে সুখটা আমি এখন অনুভব করতে পারি, তবে সত্যি কতই না ভালো হতো। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড। এবং এই কথা অনুযায়ী যে প্রিজনার তার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা গ্র্যান্ট করা হলো, ফুলফিল করা হলো। টু শটস ওয়ার ফায়ার্ড ইন দ্য গার্ডেন বাই দ্য ব্যাংকার্স অর্ডার। এবং ওই ব্যাংকার সে আদেশ দিয়েছিল যে বাগানের মধ্যে 2টো বন্দুকের গুলি ছুটতে, এবং যার দ্বারা আমাদের ওই যে প্রিজনার সে বুঝতে পারবে যে তার ল্যাঙ্গুয়েজ শেখাটা সত্যি সার্থক। ল্যাটার অন আফটার দ্য 10th ইয়ার, আর ঠিক 10 বছরের পরের দিকে, দ্য লয়ার স্যাট ইমুভেবল বিফোর হিজ টেবিল। লয়ার কী করতো? চুপচাপ তার টেবিলের উপরে বসে থাকতো। রিড অনলি দ্য নিউ টেস্টামেন্ট, আর পড়তো নিউ টেস্টামেন্ট, যে বাইবেলের একটা অংশ, সেটা পড়তো। দ্য ব্যাংকার ফাউন্ড ইট স্ট্রেঞ্জ। এখন ব্যাংকারের কাছে এটা খুব অদ্ভুত লাগে। কেন লাগে না, এ ম্যান হু ইন 4 ইয়ার্স, একজন মানুষ যে কিনা 4 বছরে হ্যাড মাস্টার্ড 600 ইরিউডেট ভলিউমস, যে কিনা রপ্ত করতে পেরেছিল, জ্ঞান আহরণ করতে পেরেছিল প্রায় 600 বুদ্ধিদীপ্ত বইয়ের। এই ইরিউডেটিভ মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত বই, এমন কিছু বই যেগুলো সহজে বোঝা সম্ভব নয়, যার মধ্যে প্রচুর বিচক্ষণতা দরকার, বুদ্ধিমত্তা দরকার বোঝার জন্য। সেই সমস্ত বইকে যে কিনা মাত্র 4 বছরে পড়ে ফেলছে। শুড হ্যাভ স্পেন্ট নিয়ারলি এ ইয়ার ইন রিডিং ওয়ান বুক, আর সে কিনা প্রায় 1টা বছর অতিবাহিত করছে শুধুমাত্র একটা বই পড়ে, এবং সে বইটার নাম কি? দ্য নিউ টেস্টামেন্ট। ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে বইটা পড়তে খুব বেশি টাইম লাগে না, খুব সহজে বুঝতে পারা যায়। অ্যান্ড বাই নো মিনস থিক, এবং যার জন্য কোনো মোটা মোটা ডিকশনারি বা অন্য কোনো বইয়ের সাহায্যের প্রয়োজন হয় না। এই থিক মানে হচ্ছে ডিকশনারি এখানে, অতএব আর তার কোনো ডিকশনারির প্রয়োজন হবে না এই বইটাকে পড়ার জন্য। দ্য নিউ টেস্টামেন্ট ওয়াজ দেন রিপ্লেসড বাই দ্য হিস্ট্রি অফ রিলিজিয়ন্স অ্যান্ড থিওলজি। এরপরে এই বইটা পড়া হয়ে গেলে সে যে বইগুলো পড়ে সেই বইগুলো কোন কোন টপিকের উপরে ছিল? হিস্ট্রি অফ রিলিজিয়ন, অতএব আমাদের ধর্মীয় যে ইতিহাস সেগুলো, অ্যান্ড থিওলজি, যে আধ্যাত্মিকতা বা ধার্মিক যে তাত্ত্বিকতা বা তত্ত্ব, সে সমস্ত কিছু সে পড়া শুরু করে। During the last 2 years of his confinement, the prisoner read an extraordinary amount. আর লাস্ট 2 ইয়ার্স, একেবারে তার যে 15 ইয়ার্স ছিল, সেই 15 ইয়ার্সের প্রায় লাস্টের 2 বছর, অতএব 14 আর 15তম বছরে দ্য প্রিজনার রেড অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্ট। সে প্রচুর পরিমাণে সমস্ত রকমের বই পড়েছিল। কোয়াইট হ্যাভ হ্যাজার, বইগুলো এলোমেলো করে পড়েছিল, প্রথমে এটা তারপর ওটা, এইরকম আর কি, মন ইচ্ছা যখন যে বইটা প্রয়োজন ছিল তাই পড়েছে। নাও হি উড অ্যাপ্লাই হিমসেলফ টু দ্য ন্যাচারাল সায়েন্সেস। এখন সে নিজে যে প্রকৃতি বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স সেগুলো পড়তে ব্যস্ত রাখছে। দেন হি উড রেড বাইরন অর শেক্সপিয়ার, তারপরে সে পড়েছিল বাইরনকে অথবা শেক্সপিয়ারের যে বই সেগুলো পড়ছিল।
notes used to come from him in which he asked to be sent at the same time a book on chemistry, a textbook of medicine, a novel and some treatise on philosophy or theology. এরপর থেকে ওই প্রিজনার কিছু কাগজে লিখতো তার কী কী বই প্রয়োজন ছিল এবং সেইগুলো কেমন ছিল না, কখনো লিখছে যে এ বুক অন কেমিস্ট্রি, তার একটা কেমিস্ট্রির বই দরকার, এ বুক অন মেডিসিন, আবার ঠিক সেই চিরকুটের মধ্যে লিখছে একটা মেডিসিনের বই দরকার, এ নোভেল দরকার, একটা নোভেল দরকার, অ্যান্ড সাম ট্রিটিস অন ফিলোসফি অ্যান্ড থিওলজি, অথবা কিছু দর্শন তত্ত্ব এবং ধর্ম তত্ত্বের বই তার প্রয়োজন। হি রেড অ্যাজ দো হি ওয়ার সুইমিং ইন দ্য সি অ্যামং ব্রোকেন পিসেস অফ রেকেজ, এবং সে এই বইগুলোকে এমনভাবে পড়তো, এমন হ্যাজার্ডলি এলোমেলোভাবে পড়তো যেন মনে হচ্ছে সে একটা সমুদ্রের মধ্যে সুইমিং করছে এবং সুইমিং করার সময় তার যে জাহাজে যে ভাঙা অংশগুলো থাকে, রেকেজ বলি, ধ্বংসস্তূপ, সেগুলোকে নিয়ে সে সুইমিং করছে। অ্যান্ড ইন হিজ ডিজায়ার টু সেভ হিজ লাইফ ওয়াজ ইগারলি গ্যাসপিং ওয়ান পিস আফটার অ্যানাদার, এবং যেন সে একটা অদম্য ইচ্ছা প্রকাশ করছে তার জীবনটাকে বাঁচাবার জন্য, এবং ফলে সে ওই ধ্বংসস্তূপের মধ্যে থাকা যাবতীয় যে জিনিসগুলো ছিল সেগুলোকে আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করছিল। এটাই ছিল আমাদের প্রথম পার্ট। আমরা এবার সেকেন্ড পার্টটা পড়ব পরবর্তী ভিডিওতে।